শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের আজকে আমি পাঠ করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, যেটা 2 ক্লাসের জন্য উপযোগী। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান পাঠ করব। আমি বেলটন কান্তিনাথ, সহকারী শিক্ষক, গণিত, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখে আজকে পাঠে আমরা করি। তোমরা যেখানে আছো সবাই পাঠ মনোযোগ সহকারে দেখবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা পদার্থবিজ্ঞানের 4র্থ অধ্যায়, যে কাজ, ক্ষমতা ও শক্তি। আমি গত ক্লাসও তোমাদের কাজ, শক্তি, ক্ষমতা নিয়ে একটু আলাপ করছিলাম। আমরা কাজ এবং ক্ষমতা নিয়ে, আজকে আমরা শক্তির ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি পাঠ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এখানে একটা লিখছি শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি এবং সৌরশক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শক্তির বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। দেখো তাহলে শিক্ষার্থীরা, আমরা নানা ধরনের কাজের জন্য আমরা নানা ধরনের শক্তি ব্যবহার করে থাকি। তোমরা বুঝতে পারছো, বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি শক্তি, যেমন পানি গরম করার জন্য আমরা তাপ শক্তিকে ব্যবহার করি। তার তোমরা ইচ্ছা দেখো, আমরা যখন রান্না করতে যাই, রান্নার যে পানিগুলো গরম করার জন্য আমরা তাপ শক্তি কী করি, ব্যবহার করি। এরপর আমরা দেখা যায় যে আমরা দেখার জন্য, যেমন রাত্রে যখন আমরা বাড়ির মধ্যে থাকি, দেখার জন্য আমরা কি ব্যবহার করি, তাপ শক্তিকে ব্যবহার করি। এরপর আমরা কি করি, যে দেখার জন্য আমরা আলোক শক্তি আমরা ব্যবহার করি বা লাগে। এরপর আমরা যে শুনি সেটা শব্দ শক্তি দিয়ে শুনি। যেমন বৈদ্যুতিক শক্তি দিয়ে আমরা যেমন যন্ত্রপাতি চালাই, আবার রাসায়নিক শক্তি ব্যবহার করে আমরা কি করি, রাসায়নিক শক্তি ব্যবহার করে আমরা তড়িৎ বিদ্যুৎ তৈরি করি। তাহলে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শক্তি কি, আমাদের নিত্য দৈনন্দিন কাজে বিভিন্ন শক্তিকে আমরা ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শক্তির বিভিন্ন রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন দেখো, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি ও সৌরশক্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখো শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক শক্তি, বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি আমরা পাই সেটা তাকে আমরা কি বলতে পারি, যান্ত্রিক শক্তি বলতে পারি। আমরা যান্ত্রিক শক্তির 2টি রূপ দেখতে পাই, একটা হচ্ছে গতিশক্তি, আরটা হচ্ছে কি স্থির শক্তি। তাহলে এখন আমরা দেখি গতিশক্তিটা কি। তাহলে শিক্ষার্থীর বন্ধু দেখো, তোমরা গতিশক্তিটা কি, তাহলে আমরা এখানে গতিশক্তি একটা লিখলাম। গতিশক্তিটি কি একটু দেখো। তাহলে আমরা দেখি কি কাজ করছে কি, আমরা যে দেখা যাচ্ছে কাজ করার যে শক্তি কি যদি আমরা বলি, তাহলে কাজ করার যে সামর্থ্য সেটাকে আমরা কি বলি, কি শক্তি। কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি, শক্তি বলি। আমরা সবাই জানি যে কোনো বস্তু যখন গতিশীল হলে, অর্থাৎ কোনো বস্তু যখন গতিশীল হবে, সেটা অন্য বস্তুকে ধাক্কা দিয়ে সেটাকে গতিশীল করে যদি খানিকটা একটু দূরে টেনে নিয়ে যেতে পারে, বা অন্য বস্তুকে গতিশীল করার ফেলা অর্থই নিশ্চয়ই সেখানে বল প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি, আমরা কোনো বস্তুকে যদি, সাপোজ তোমরা একটু দেখো, এটা একটা বস্তু, এটা কিন্তু আমরা বল প্রয়োগ করে ঠিক এই জায়গাটাই যদি এই জায়গায় নিয়ে আসি, তাহলে বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে এখন বলা হচ্ছে, সে বলার জন্য আমরা যেটা বলতে পারি এখানে কিছু, এই যে বস্তুটি এখান থেকে যে এখানে আসলো, আমরা নিশ্চয় বলতে পারছি একটি কাজ হয়েছে। তাহলে কাজে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে গতির জন্য যে শক্তি সঞ্চিত হয়, অর্থাৎ এই যে এই বস্তুটি এখান থেকে এখানে আসার জন্য যে একটা শক্তি হলো, সেটাকে আমরা বলতে পারি কি গতিশক্তি। তাহলে শিক্ষার্থী বন্ধু, তাহলে এখন আমরা দেখি গতিশক্তি কীভাবে হচ্ছে সেটার একটা আমরা ব্যাখ্যা দেখি। এখন মনে করো আমরা ধরি এই যে একটা অ্যাম্বরের একটি বস্তু, এই অ্যাম্বরের বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করলাম, কি বললাম,
সেক্ষেত্রে দেখো এটা এম বলের একটি বস্তু, সেটাকে যখন আমরা এফ বল প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর সেটাকে ঠিক এই যে এই জায়গা থেকে যখন আমরা এস দূরত্ব নিয়ে গেলাম, অর্থাৎ বস্তুটি এটা এম বলের একটা বস্তু, সেটাকে যখন আমি এফ বল প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর সে এখান থেকে যখন, অর্থাৎ এখান থেকে এখানে তার একটা এস দূরত্ব যখন এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা চিন্তা করে দেখি এই যে এফ বলের সম্পাদিত কাজ কি হলো। তাহলে এখন আমরা কাজ সমান এখানে কি হয়, আমরা লিখতে পারি কি ডাব্লিউ সমান হচ্ছে কি এফ এস, অর্থাৎ এই যে বলের বস্তু সেটাকে যখন আমি এফ বল প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর বস্তুটা এখান থেকে স্থানচ্যুত হলো, স্থানচ্যুত হওয়ার পর যে এস দ্রুত সরে আসলো, তাহলে এখানে সম্পাদিত কাজ কি ডাব্লিউ সমান হচ্ছে কি এফ এস। তাহলে আমরা ওই যে নিউটনের যে তিনটে সূত্র আছে, তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই কি, দ্বিতীয় সূত্র হচ্ছে কি যে আমরা পাই দ্বিতীয় সূত্র যে দেওয়া আছে এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ সমান কি যে গতি সমীকরণ থেকে আমরা পাই যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যদি শুরু হয়, স্থির অবস্থান অর্থাৎ তার কোনো গতিশীল না, যদি স্থির অবস্থান থেকে শুরু হয়, সেই সূত্র থেকে আমরা পাই কি একটা সমীকরণ দেখো এর সমান যে আমরা পাই যে স্থির অবস্থান থেকে শুরু হয় তাহলে এটি স্কয়ার, আরটা পাই আমরা বি সমান এটি। তাহলে আমরা যদি স্থির অবস্থান থেকে শুরু হয় তাহলে আমরা তাহলে এর সমান হাফ এটি স্কয়ার, একটা হচ্ছে কি বি এটি। তাহলে এখন যদি আমরা কাজ, তা কাজ সমান এখানে কি হচ্ছে কি, আমরা যদি কাজ ডাব্লিউ সমান যদি আমরা চিন্তা করি, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে কি এফ এস, ডাব্লিউ সমান কি এফ এস। তাহলে এফ সমান হচ্ছে কি এম এ, তো আমরা এখানে বসাইতে পারি এম এ এস। তাহলে সেক্ষেত্রে বন্ধু দেখো, তাহলে এই যে এম এ সমান আমরা যদি এস সমান এখানে কি বসাইতে হবে হাফ এটি স্কয়ার, তাহলে এম এ ইন্টু হাফ এ টি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা গুণ করি হাফ এম এ স্কয়ার টি স্কয়ার, তাহলে এখন যদি আমরা যে বি ইজ ইকুয়াল টু কি বসালাম এটি, তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে হাফ এম বি স্কয়ার, অর্থাৎ এখানে এ স্কয়ার টি স্কয়ার সমান আমরা বি স্কয়ার বসাইতে পারি। তাহলে এখন শিক্ষার্থী দেখো যে আমরা বলতে পারছি কি এফ বল কোনো বস্তুকে যদি আমরা যদি এফ বল কোনো বস্তুকে যদি এস দূরত্বে নিয়ে যাই, তাহলে এখানে কি হয়, নিয়ে গেলে তার ভিতরে যে শক্তি সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ কিন্তু বন্ধু দেখো এই যে শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে যে আমরা বলছি যে এম বলের বস্তুকে যখন আমরা এফ বল প্রয়োগ করে এস দূরত্বে আমরা নিয়ে আসলাম, তাহলে এখানে গতিশক্তি সঞ্চার হলো কি হাফ এম বি স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি গতিশক্তিতে বিটি বর্গ হিসাবে আছে, না গতিশক্তির মধ্যে বিটি কি এসি হিসাবে আছে, বর্গ হিসাবে আছে। তাহলে এখন আমরা দেখতে যাচ্ছি কাজে কোনো বস্তুর গতিশক্তিকে যদি আমরা দ্বিগুণ বাড়াতে, তাহলে আমাদের আরো 4 গুণ বেশি শক্তি কি করতে হবে, শক্তি দিতে হবে। তাহলে এই শক্তিকে যদি আমরা দ্বিগুণ বাড়াতে ফলে তার আরো 4 গুণ শক্তি আমাদের বেশি দিতে হবে। তাহলে গতি সমীকরণ আমরা দেখছিলাম কি, গতি সমীকরণের মধ্যে আমরা দেখছিলাম কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2 কি হয় এ এস। আবার আমরা যদি যে চিন্তা করলাম কি আমরা যদি আমরা দুই বসে হাফ এম ভিতরে আমরা গুণ করি, তাহলে হচ্ছে কি হাফ এম বি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা যদি হয় হাফ এম ইউ স্কয়ার প্লাস এম এ এস, অর্থাৎ আমরা এখানে উভয় পক্ষে হাফ এম দ্বারা কি করে দিলাম, হাফ এম দ্বারা গুণ করে তাহলে এখন যদি আমরা এম এ যেখানে আছে, এই যে এম এ যেখানে আছে, এই এম এ সমান যদি আমরা এফ লিখি এবং আবার এফ এস এর পরিবর্তে যদি ডাব্লিউ লিখি, সেক্ষেত্রে দেখো যেখানে এম এ আছে এম এর পরিবর্তে আমরা কি লিখি এফ, এম এর পরিবর্তে আমরা কি লিখি এফ, আর এফ এর পরিবর্তে যদি আমরা ডাব্লিউ লিখি, এখানে যদি এই জিনিসটা যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি হাফ এম বি স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ, হাফ এম
এটা হচ্ছে কি এম বি স্কোয়ার, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ। তাহলে এখন দেখো সেক্ষেত্রে কোনো বস্তু যদি ইউ বেঁকে থাকে তাহলে তার গতিশক্তি হবে কত, হাফ এম বি স্কোয়ার। ইউ বেঁকে থাকলে তার গতিশক্তি হবে কত, হাফ এম বি স্কোয়ার। এবং তার উপর যদি ডাব্লিউ কাজ যদি প্রয়োগ করা হয় তার গতিশক্তি হবে কি, হাফ এম বি স্কোয়ার। তাহলে এই গতিশক্তি আমরা বলছি, তাহলে দেখা যাচ্ছে আমরা একটি সমকপথ রূপ থেকে, এটা হচ্ছে কি রূপ, অর্থাৎ গতি সমীকরণ থেকে আমরা আসলে গতিশক্তির একটা সমীকরণ ছাড়া আসলে কি কিছুই পাবো না। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে গতিশক্তি জিনিসটা কি, গতিশক্তির মধ্যে যদি আমরা একবার প্রয়োগ করি তাহলে কি পরিমাণ কাজ হয়, গতিশক্তি হয়, তাহলে সেটা থেকে আমরা নিয়ে গেলাম। তাহলে আমরা একটা গতিশক্তির একটা সমস্যা দেখি। সমস্যাটা হচ্ছে কি, দেখো যদি 10 কেজি ভরে 10 কেজি ভরে একটি 10 কেজি ভরে একটি বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি 80 জুল। তাহলে বস্তুটির ব্যাগ কত, তার সেক্ষেত্রে দেখো এই যে আমরা এতক্ষণ দেখলাম শক্তির বিভিন্ন রূপ এবং গতিশক্তি, তার গতিশক্তিরও আমরা দেখলাম কি 10 কেজি ভরের একটি বস্তুকে যদি বল প্রয়োগ করে গতিশীল করা, তার গতি হচ্ছে কি, গতিশক্তি হচ্ছে 80 জুল। তাহলে বস্তুটির ব্যাগ কত। তাহলে এখন আমরা জানি কি যে গতিশক্তি, তাহলে গতিশক্তি সমান হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার। তাহলে তার গতিশক্তি রইল হতো 80 স্কোয়ার। তাহলে আমরা এখন আমরা লিখি কি, তাহলে গতিশক্তি সমান আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার সমান হচ্ছে কি 80 জুল। তাহলে এখানে আমাদের বের করতে হবে কি বি এর মান। তাহলে এখানে ব্যাগ বি সমান হয়, আমরা বি এর মানটা বের করবো। যদি আমরা বি এর মানটা বের করি তাহলে বি সমান আমরা কি পেয়ে যাই, এম হচ্ছে কি বি স্কোয়ার সমান এম, তাহলে 2 × 80 জুল। তাহলে এখানে তো ভরের, তাহলে এম ভরের হচ্ছে কি এম সমান হচ্ছে কি 10 কিলোগ্রাম, বা বি স্কোয়ার সমান যদি আমরা লিখি এখানে 10 2 × 80 জুল। তাহলে আমরা যদি কাটাকাটি, তাহলে এখানে কাটলে আমাদের পাই যা কত, যে আমরা পাই, তাহলে এটা কোনগুলো হতো 160 যদি আমরা যদি করি তাহলে মিটার যদি আমরা করি তাহলে কত হচ্ছে, তাহলে আমরা পাই কি বি সমান আমরা পাই 4। বি এর ব্যাগের মাত্রা হচ্ছে কি মিটার বা সেকেন্ড। অর্থাৎ এটা যদি আমরা করি তাহলে হতো 160 10 16 হতো কত 16। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে হতো 4। এটা আমরা যদি বর্গ করি তাহলে আসবে হতো 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 10 কিলোগ্রাম পর একটি বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতি শক্তি হচ্ছে কি 80 জুল। তাহলে বস্তুটির ব্যাগ কত। তাহলে আমরা দেখলাম গতিশক্তি সমান হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম বি স্কোয়ার কত হয়েছে 80 জুল। এখান থেকে আমাদের বি এর মানটা বের করলাম। তাহলে শিক্ষিত বন্ধু, তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি গতিশক্তি এবং শক্তির বিভিন্ন রূপ এবং গতির একটি কি দেখলাম, আমরা সমস্যা দেখলাম। এরপরে আমরা দেখব কি বিভব শক্তি। এরপরে আমরা দেখব বিভব শক্তিটা কি। তার প্রিয় শিক্ষিত বন্ধু দেখো, যে বিভব শক্তির আমরা দেখি যে কাজ সম্পর্কে বলতে গিয়ে আমরা বলছিলাম যখন কোনো বল কোনো কিছুর উপর পজিটিভ কাজ করে তখন সেখানে গতির সৃষ্টি হয়। যখন কোনো বল যদি আমি কাজ করার পর তার পজিটিভ কোনো কাজ করে তাহলে আমি মনে করবো সেখানে কিছু শক্তির সৃষ্টি হয়েছে। এখন আমরা যদি একটু দেখি, তাহলে দেখো আমি একটু উদাহরণ মাধ্যমে দেখি। মনে করি এটা একটা স্প্রিং, হ্যাঁ এটা একটা স্প্রিং আসলো।
বা এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি কি এটা যখন এইভাবে যাবে, একটা জিনিসটা দেখো যে আমি যদি এখানে যদি বল প্রয়োগ কোনো কাজে যদি বল প্রয়োগ করি, বল করে কানেকটা দ্রুত অতিক্রম করার পর কোনো গতিশক্তি তৈরি হবে না। মনে করো একটা টেবিল আমি চিন্তা করলাম একটা স্প্রিং যে রাখা হলো, স্প্রিংয়ের উপর যদি আমরা এই যে স্প্রিং রাখা হলো, স্প্রিংয়ে যদি আমরা এই যে বৃদ্ধাঙ্গুল দিয়ে রাখি, তাহলে দেখা যাবে কি স্প্রিংটা কি হচ্ছে না, সংকুচিত হচ্ছে। অর্থাৎ এইটা যদি আমরা বৃদ্ধাঙ্গুল যদি এভাবে ধরি, অর্থাৎ আমার বৃদ্ধাঙ্গুল কোনো গতিশীল হচ্ছে না, অর্থাৎ জাস্ট গতিশীল ছাড়া আমরা যদি স্প্রিংয়ের উপরে এভাবে রাখি তাহলে গতিটা কী হবে, সংকুচিত হবে। এরকম অবস্থায় হাত বা দেখা যাচ্ছে কি হাত অথবা স্প্রিং কোনো গতিশীল হয় না, অর্থাৎ কোথাও থেকে কোনো গতি শক্তি এখানে নেই। তাহলে এখন আমরা কোনো গতিশীল, তাহলে আমরা দেখি যদি যেদিকে এফ বল প্রয়োগ করা হয়েছে অতিক্রম দ্রুত এক্স, আমরা সেদিকে কাজটি পজিটিভ। অর্থাৎ আমরা যদি মনে করে দেখাচ্ছি কি এই যে মনে করে মানে এফ বল প্রয়োগ করে এখানে যদি বল প্রয়োগ করি, এখান থেকে যদি এখানে নিয়ে আসি, এখানে এফ বল প্রয়োগ করার পর তখন আমি মনে করি এখানে কিছু কাজ হয়েছে, এখানে একটা গতিশক্তি সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে যে স্প্রিংয়ের উপরে যখন আমি বৃদ্ধাঙ্গুল রাখছি, দেখা যাচ্ছে এখানে কোনো গতি সৃষ্টি হয়নি, বিধে এখানে স্প্রিংটা কী হয়েছে, সংকুচিত হয়েছে, কিন্তু এখানে কোনো গতিশক্তি সৃষ্টি হয়নি। এখন সেক্ষেত্রে একটু চিন্তা করো যে আমরা চিন্তা করি যে কি আমরা এই যে স্প্রিং ব্যবহার করছি, তারা অনুমান করতে পারছে যে সংকুচিত স্প্রিংয়ের ভিতর নিশ্চয়ই শক্তিটুকু লুকিয়ে আছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে গতিশক্তি সৃষ্টি না হলে আমরা মনে করি কি আসলে এখানে স্প্রিংয়ের মধ্যে কোনো গতিশক্তি কী আছে, লুকিয়ে আছে। কারণ আমরা জানি কি সংকুচিত স্প্রিংটার সামনে যদি এম্বরের বস্তু রেখে স্প্রিংটা ছাড়িয়ে দিলে স্প্রিংটা ভরটার উপর বল প্রয়োগের একটা দূরত্ব অতিক্রম করতে পারত। মনে করে দেখো এই স্প্রিংটা আমি সংকুচিত করলাম, এটা মনে করে সংকুচিত করে এখানে একটি বল যদি আমরা সামনে রাখি, এটা ছেড়ে দেওয়ার পর দেখবে এখানে স্প্রিংটা জোরে ধাক্কা দিয়ে, অর্থাৎ তার স্প্রিংয়ের মধ্যে গতি সৃষ্টি হয়ে বলটাকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি যখন আঙুলটা দিলাম, দেখা যাচ্ছে সেটা সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে যে এখানে যদি আমি কোনো বস্তু রাখি তাহলে সেটা কি ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে যেত, তারপর মনে করতো এখানে একটা গতি সৃষ্টি হতো। কিন্তু দেখা যাচ্ছে কি তাহলে হয়তো তার অত কাজ করতে হতো, অর্থাৎ যখন গতিশীল তাকে অনেক দূরে নিয়ে যেত, আমরা মনে করতাম এখানে একটি কাজ হয়েছে। তাহলে এখন চিন্তা করা যায় এটা হচ্ছে কি গতিশক্তি না হলে এটা আমি মনে হচ্ছে এখানে যদি কোনো গতিশক্তির সৃষ্টি না হয় তাহলে অন্য ধরনের একটি কাজ এখানে হয়েছে, সেটা হচ্ছে এক ধরনের শক্তি। এই ধরনের সঞ্চিত শক্তিকে অর্থাৎ দেখা যাচ্ছে কি এই ধরনের সঞ্চিত শক্তিকে বলা হচ্ছে কি বিভব শক্তি। এই ধরনের শক্তি কি বলা হচ্ছে বিভব শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে আমরা দেখলাম কি যে এই যে আমরা শক্তির বিভিন্ন রূপ দেখলাম, গতিশক্তি দেখলাম এবং বিভব শক্তি দেখলাম। তাহলে আমরা যদি চিন্তা করি এরপর বিভব শক্তির মধ্যে আর শক্তির মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। এই যে শক্তির মধ্যে বিভিন্ন ধরনের আমরা এই উৎস অর্থাৎ শক্তির বিভিন্ন উৎসের মধ্যে আমরা দেখি যে শক্তির উৎসগুলো যদি আমরা একটু চিন্তা করি, শক্তির উৎস যদি চিন্তা করি তাহলে আমরা দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি, একটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো শক্তির উৎস আমরা দুইভাবে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। তাহলে অনবায়নযোগ্য শক্তিগুলো কি কি, সেটা হচ্ছে কি যেমন তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার। তাহলে তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার এগুলো হচ্ছে সবগুলো কি শক্তি, অনবায়নযোগ্য শক্তি। এখন নবায়নযোগ্য শক্তির মধ্যে কি কি আছে একটু দেখো, যেমন জলবিদ্যুৎ, তারপর হচ্ছে বায়োমাস, তারপর সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল, এগুলো হচ্ছে কি সবগুলো নবায়নযোগ্য শক্তি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি যে অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। তাহলে শিক্ষিত বন্ধু দেখো আমরা এই যে বিভব শক্তি, গতিশক্তি এবং শক্তির বিভিন্ন রূপ এবং শক্তির উৎস সম্পর্কে আমরা একটু জানলাম। আমি তোমাদের দু একটা বাড়ির কাজ দিচ্ছি যে বিভব শক্তি এবং গতিশক্তি থেকে সেটা তোমরা স্কুল পেজে দিয়ে দিবে। যেমন আমরা 5000 কেজি ভরে একটি ট্রাক
54 কিলোগ্রাম পার ঘন্টা বেগে চলছে 1000 কিলোগ্রাম বরে একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকের গতিশক্তির সমান হবে। এরপরে 2 নম্বর যে সমস্যাটা হচ্ছে কি দেখি 400 গ্রাম বরের একটি আম ভূমি থেকে 7 মিটার উঁচুতে ঝুলে আছে। কি আছে? ঝুলে আছে। আমটির বিভব শক্তি কত? আমটির বিভব শক্তি কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি 2টি অঙ্কে তোমাদের বাড়ি কাজ দিলাম। একটা হচ্ছে যেমন 5000 কিলোগ্রাম ভরে একটি ট্রাক 54 কিলোগ্রাম পার ঘন্টা বেগে চলছে। তাহলে 1000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকের গতিশক্তি কী হবে? সমান হবে। তাহলে এটা একটা গেল। এরপর হচ্ছে আর 2 নম্বরটা হচ্ছে কি 400 গ্রাম ভরের একটি আম ভূমি থেকে 7 মিটার উঁচুতে ঝুলে আছে, আমটির বিভব শক্তি কত? তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে যে কাজ কি, ক্ষমতা কি, শক্তি কি এবং শক্তির বিভিন্ন উৎস কি, বিভিন্ন রূপ এবং শক্তির বিভিন্ন উৎস, বিভব শক্তির কিছু অঙ্ক, গতিশক্তির কিছু অঙ্ক তোমাদের ক্লাসে আমরা দিয়েছিলাম। কাজ এবং ক্ষমতার উপর কিছু সমস্যা বলে দিয়েছিলাম। তোমরা আশা করি ভালো করে বুঝতে পারছো। তোমরা এই 2টি সমস্যা করে তোমরা আরও সমস্যা তোমার আছে, তোমরা এগুলো করে নিবা, করে তোমরা স্কুল বেছে নিয়ে দেবা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর বাসায় মনোযোগ সহকারে সবাই লেখাপড়া করবা। ধন্যবাদ সবাইকে।